বদলের বাংলায় এবারে মানুষের বাজেট, উন্নত ও সুরক্ষিত বাংলার লক্ষ্যে বাজেট। শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সেবা, নির্মাণ, জ্ঞান, জীবন ও শিল্প শক্তির উন্মেষ। আমাদের নতুন সরকারের লক্ষ্য একটি উন্নত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ। विकास और विरासत की बजट है। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশা মতোই 4,38,000 কোটি টাকার বেশি এই বাজেট ছুঁয়ে গেছে বাংলার প্রতিটি ক্ষেত্রকে। সরকারি কর্মচারী থেকে কর্মহীন সবার কথা ভেবে তৈরি এই বাজেট, খাঁটি চেকস অ্যান্ড ব্যালেন্স। যে বাজেট আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয় ফান্ড সোর্স কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 1,20,000% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে বাজেটে। বর্ধিত ডিএ কার্যকর হবে 1 অক্টোবর থেকে। কর্মসংস্থানের লক্ষ্যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগকে প্রাধান্য দিচ্ছে সরকার। এর মধ্যে মহিলাদের জন্য 33% আসন বরাদ্দ। নজর শিক্ষাতেও নিয়োগে দুর্নীতি রুখতে পরীক্ষা হবে ইউপিএসসির ধাঁচে। সিভিক, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের ভাতা বেড়েছে। বার্ধক্য, বিধবা বেড়েছে 50%। বিশেষভাবে সক্ষমদের ভাতাও বেড়েছে। কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বরাদ্দ বেড়েছে বহুগুণ। বাংলায় বিনিয়োগের পথকে প্রশস্ত করতে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও চাঁদার জুলুম বন্ধ করতে আসছে নতুন আইন। বিমানবন্দর, সেতু, এলিভেটেড করিডর, 3 শহরে মেট্রো রুটের ঘোষণা বুঝিয়ে দিচ্ছে কতটা জোর দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নে। পাশাপাশি রাজ্যে আরও 5টি নতুন জেলা ও নতুন 9টি পুরসভা ঘোষণা করা হয়েছে বাজেটে। উত্তরবঙ্গ, সুন্দরবন থেকে পশ্চিমাঞ্চল, বাংলার সব দিক গুরুত্ব পেয়েছে এই বাজেটে। দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক। উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। বারবার বঞ্চনার আক্ষেপ মেটাতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিলিগুড়ির আইটি পার্কের উন্নয়নে বরাদ্দ হয়েছে 26 কোটি। নতুন পুরসভা হচ্ছে মালদার গাজল, চাঁচল, দার্জিলিংয়ের শিব মন্দির ও উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘিতে। চা শ্রমিকদের সমস্যার সমাধানে উন্নয়ন বোর্ড ঘোষণা হয়েছে। তরাই অঞ্চলে স্পাইস হাব করতে বরাদ্দ 50 কোটি। গঙ্গারামপুরের তাঁত ও কুসুমমন্ডির কার্পেট শিল্পের পুনরুজ্জীবনে টেক্সটাইল পার্কের ঘোষণা হয়েছে বাজেটে। রাজবংশী ভাষা একাডেমি ও লোকশিল্পীদের উন্নয়নে আর্থিক বরাদ্দ হয়েছে। এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। বাংলার প্রথম বিজেপি সরকারের বাজেট নিয়ে ভিন্ন মত আছে। কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রাপ্য যে টাকাটা সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে সবটাই অপোজ করবার জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে। দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ, যেটা পজিটিভ, সেটাকে তো নেগেটিভ বলবো না। অর্থনীতিবিদদের মতে তোষণ নয়, পোষণের বাজেট, রাজনীতি নয়, সার্বিক উন্নয়নের বাজেট। সেবা শক্তি, নির্মাণ শক্তি, জ্ঞান শক্তি, জীবন শক্তি ও শিল্প শক্তির উন্মেষকে লক্ষ্য রেখে গড়া বাজেট, যা বাংলাকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এক লপ্তে মহার্ঘ ভাতা বাড়লো অনেকটাই, 18 থেকে 38% পৌঁছে গেল ডিএ। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 22%। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মীদের অনেক দাবি পেল মান্যতা। অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। কথা যা ছিল কাজেও অনেকটা তাই হলো। শপথ গ্রহণের পরপরই 7ম বেতন কমিশনের ঘোষণা, তারপরই জল্পনা ছিল মহার্ঘ ভাতা নিয়ে। বঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একের পর এক পাওনা। ইতিহাস করে 18 থেকে এক ধাক্কায় 20% বাড়ল ডিএ। তার ফলে 38% হারে মিলবে ডিএ। 1 অক্টোবর থেকে অতিরিক্ত মহার্ঘ ভাতা কার্যকর হবে। 20% দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন।
দ্বিগুণের বেশি বাড়ল মহার্ঘ ভাতা, তাতে কেন্দ্রের সঙ্গে ব্যবধান অনেকটা কমল। এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 60% হারে মহার্ঘ ভাতা, রাজ্যে 38% ডিএ ঘোষণার পর ফারাক হচ্ছে 22%। তবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন সেই দূরত্ব আস্তে আস্তে ঘুচে যাবে। পে কমিশন নিয়েও রয়েছে ইতিবাচক বার্তা। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। হিসেব কষে দেখা যাক নতুন হারে ডিএতে কতটা লাভ হলো রাজ্য সরকারি কর্মীদের। ধরা যাক কারোর বেতন 65,000 টাকা, তার বেসিক হবে প্রায় 50,000 টাকা। বেসিকের উপর 38% হারে ডিএ দেওয়া হবে। সেক্ষেত্রে 50,000 টাকার উপর 38% ডিএ মানে 19,000 টাকা মিলবে। আর বেসিকের 12% মানে এইচআরএ হিসেবে তার উপার্জন 6,000 টাকা। নতুন হারে ডিএর পর হাতে আসবে 75,000 টাকা। তৃণমূলের সময় এই বেতন কাঠামোয় কোনো সরকারি কর্মী ডিএ পেতেন 18% হারে, অর্থাৎ বেসিকের উপর ডিএ বাবদ পেতেন 9,000 টাকা। পুরনো হারে ডিএতে তাদের হাতে আসতো 65,000 টাকা। তার মানে যে কর্মচারী 65,000 মাইনে, বিজেপি জামানায় তিনি 10,000 টাকা বাড়তি পাচ্ছেন। তাতেই উচ্ছ্বসিত সরকারি কর্মীরা। রাজ্য সরকারের বাজেটের পর কার্যত খুশির হাওয়া সরকারি দপ্তরগুলোতে। একদম মিষ্টি নিয়ে যারা সরকারি বা সরকার পোষিত বিভিন্ন সংস্থার কর্মচারীরা মিষ্টি বিলি শুরু হয়ে গেছে। দারুণ খুশি, এতটা এক্সপেক্ট করিনি। বড় প্রাপ্তি, কারণ দীর্ঘদিন ধরে আমরা ব্রাত্য ছিলাম। ভীষণ খুশি আমরা, দীর্ঘদিন ধরে এই বঞ্চনা চলছিল। তৃণমূলের জামানায় বকেয়া ডিএর দাবিতে নাছোড় আন্দোলন, আইনি যুদ্ধ এবং শেষে কার্যত ভিক্ষা দিত সরকার। অধিকারের বিষয়ে কথা বলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘেউ ঘেউ মন্তব্য ভোলেননি আন্দোলনকারীরা। অনেকটা দাবি পূরণে তারা সামনের পথ নিয়েও আশাবাদী। 1 তারিখে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা বলতে পারেন অনেকটা পালন করেছেন। আমরা ভরসা রাখছি যে বাকিটাও পাওয়া যাবে। 1243 দিনের যে লড়াই, সেই লড়াইয়ের আজকে স্বীকৃতি পেয়েছি। আদা এবং চকলেট রয়েছে 20, এটা 42 হলেই রাজভোগ হয়ে যেত। সরকারি কর্মীদের বাড়তি ডিএ নিয়ে নানা মত বঙ্গ রাজনীতিতে। যেখানে কিছু মানুষের আয় বৃদ্ধির বিষয় রয়েছে, আমরা নৈতিকভাবে সেই আয় বৃদ্ধির অংশ আমরা সমর্থন করছি। এই সরকার যখন বিরোধী দলে আসনে ছিল, তারা বলেছিলেন ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করা হবে। আজকে ব্যর্থ। আমরা শুরু করলাম, আমাদের একটু সময় লাগবে। মুখ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে আর একটু সময় দিতে হবে, শিল্পমন্ত্রীকে, তারা পরিস্থিতির পরিবর্তন চাই। দুর্গাপুজোর আগেই 1 অক্টোবরেই চলে আসবে বর্ধিত ডিএ। পুজোর অনেকটা আগেই এসে গেল সুখবর। TV9 বাংলা। রাজ্য সরকারের 1 লক্ষ শূন্যপদ নিয়োগের ঘোষণা। নিয়োগে দুর্নীতি রুখতে মডেল ইউপিএসসি। এবারে রাজনৈতিক প্রভাব মুক্ত নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ। আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। সরকারি নিয়োগের স্বচ্ছতায় জোর নতুন বিজেপি সরকারের। নিয়োগে দুর্নীতিতে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটেই রাজ্য সরকারের 1 লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 1 লক্ষ শূন্যপদের মধ্যে শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক পদে 50,000 নিয়োগ হবে। পুলিশে নিয়োগ হবে 20,000 পদে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে 30,000 নিয়োগ। স্কুল কলেজগুলো যে পরিমাণ শিক্ষকহীন হয়ে উঠেছিল, তাতে পশ্চিমবঙ্গের কঙ্কালসার চেহারা বেরিয়ে উঠেছিল। তো সেক্ষেত্রে যদি রাজনীতি মুক্ত এবং প্রকৃত অর্থে মেধাবী, শিক্ষিত, বঞ্চিত মেধার যদি সেখানে জায়গা পায়, অবশ্যই সেটা সাধুবাদ। সরকারি নিয়োগে থাকবে 33% মহিলা সংরক্ষণ। এছাড়াও যেখানে প্রযোজ্য সেখানে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের ঘোষণা করা হয়েছে বাজেটে। সরকারি পদে আবেদনের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করেছে রাজ্য।
আপাতত 2 বছর সেই সুবিধা বহাল থাকবে। যে বাজেট পরিবেশন হয়েছে, যেখানে বলা হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি হবে, সেটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। কারণ পূর্বতন সরকারের চাকরি চুরির জন্যেই আজকে আমাদের এই দুর্গতি। এর পাশাপাশি জানুয়ারি থেকে 7ম পে কমিশন কার্যকর টার্গেট নিয়েছে বিজেপি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট আটকাতে সচেষ্ট নতুন সরকার। কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ বাজেটে। রাজ্যের 7 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। যারা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ দেওয়া হবে, ঘোষণা অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। অর্থমন্ত্রী বলছেন যে এখানে যারা যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। এর মানে কি? কেন গরিব মানুষ আসবে না? গরিব মানুষ যাতে সবাই পান, সেই জন্যই তো স্বাস্থ্যসাথী ছিল। তাহলে আয়ুষ্মান ভারত তার মানে সব গরিব মানুষ পাবেন না, এটা বাজেট বক্তৃতায় স্বীকার করে নেওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করতেই পারেন, কিন্তু এই 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য হবে তো? তাহলে যে কোনো গরিব মানুষ যিনি এই ধরনের স্কিমের আওতায় পড়ছেন না, তারা এই টাকাটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে পাবেন তো? ফলে এইখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। বিধায়কদের সই জাল বিতর্কের পর সতর্ক ঋতব্রতদের তৃণমূল। নিউ টাউনের হোটেলের বৈঠকে থাকা নেতা নেত্রীদের বয়ান দেখিয়ে সই করানো হলো কোর্ট পেপারে। আমাদের প্রতিনিধি শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, একদমই, দেখো আজকে যে নিউ টাউনে অভিজাত হোটেলে বৈঠক হয়েছে, যেখানে নতুন তৃণমূলের সব প্রতিনিধিরা বিদ্রোহীরা উপস্থিত ছিলেন, সেখানে এই দিনকে হলফনামা পেপার অর্থাৎ কোর্ট পেপারে তাদেরকে সই করে নেওয়া হয় এবং যেখানে লেখা ছিল তারা স্বেচ্ছায় এখানে এসেছেন এবং গোটা বিষয়টি ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছিল যাতে কোনোভাবে পরবর্তীকালে বিতর্ক না হয়। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, সই জাল যে বিতর্ক তৈরি হয়েছে তার সেই পুনরাবৃত্তি না হয় তার জন্য আজকে নজিরবিহীনভাবে কোর্ট পেপারে প্রত্যেক যারা এসেছিল প্রতিনিধিরা প্রত্যেকে সই করে রাখা হয়েছে এবং সেখানে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে যে তারা স্বেচ্ছায় এসেছেন, কাউকে জোরাজুরি করা হয়নি এবং গোটা বিষয়টি ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে যাতে পরবর্তীকালে কেউ কোর্টে গেলে বা কোনো সমস্যা হলে এই বিষয়টি নিয়ে কোনো টালবাহানা বা টানাপোড়েন না তৈরি হয়। ধন্যবাদ তোমাকে। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুষল পর্বের মতো। মুষল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হয়। বিজেপির তো আমরা নিশ্চয়ই সমালোচনা করছি, দিল্লি থেকে অপারেট হচ্ছে, কিন্তু এই গদ্দারগুলোর জন্য তো আরো বেশি হচ্ছে। কুনকি হাতির মতো আচরণ করছে। আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু আপনাদের সংখ্যাতত্ত্ব যাই বলুন, আমরা বিচলিত নই। আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারা এই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ
আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়ে বিদ্রোহীদের হাতে তৃণমূলের পুরো রাশ। নিউ টাউনের অভিজাত হোটেলে বৈঠক করে তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন। ঋতব্রত তৃণমূলের চেয়ারম্যান, হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়, সহসভাপতি 4 জন, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং ডেলিগেটরা সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, সম্মানীয় শ্রী অরূপ রায় আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় IPS, তিনি আছেন। আমাদের সঙ্গে আমাদের এই NWC তার যারা সদস্য, তাদের মধ্যে সন্দীপন সাহা রয়েছেন, জাভেদ আহমেদ খান রয়েছেন, আকরুজ্জামান রয়েছেন, সাবিনা ইয়াসমিন রয়েছেন, বিপ্লব মিত্র রয়েছেন, আমি উপস্থিত আছি। আমি এখন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রী অরূপ রায়কে বলবার জন্য অনুরোধ করছি। অরূপদা প্রথমে বলবেন, তারপর আমরা অন্য বিষয়গুলোতে আসব। আমি প্রথমেই আজকে যে হাউস আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে অনেক বড় দায়িত্ব, অনেক বড়, সারা বাংলা জুড়ে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মোকাবিলা করে আমাদের নতুন করে কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে কর্মীদের একত্রিত করতে হবে। সুতরাং সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সকলে মিলে, আমরা যারা তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া কমিটি এবং ওয়ার্কিং কমিটি যে তৈরি হয়েছে সর্বসম্মতভাবে, সেই কমিটি সকলে মিলে আমরা একসঙ্গে এবং সমস্ত কর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করব এবং যেভাবে আমরা 1998 সাল থেকে আমরা লড়াই করেছি মানুষের জন্যে, মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার আপামর মানুষের স্বার্থে, সেইভাবে লড়াই করতে হবে আমাদেরকে। সামনে অনেক কঠিন লড়াই, সেদিন কঠিন লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং কর্মীদের ভালো রাখা, কর্মীরা যাতে মাথা উঁচু করে চলতে পারেন তাদের অধিকার নিয়ে, তাদের সম্মান নিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদেরও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি, যাতে ভবিষ্যতে আগামী দিনে আপনারা সহযোগিতা করেন সর্বক্ষেত্রে, এটাই আমি আপনাদের কাছে আশা রাখব। আজকে বিশেষ কিছু বলার নেই, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছবই। আমাদের সকল সহকর্মী সারা বাংলার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই আমাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা লড়াই করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ। আমি আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা গঠিত হয়েছে, আমাদের যে স্পেশাল সেশন, একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিনিধিরা যেই সেশনে উপস্থিত ছিলেন, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে সমস্ত জেলায় জেলা কমিটি, তার আগে রাজ্য কমিটি, সেগুলো আমরা গঠন করব। তো আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, আমি প্রথমে সেই নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। শ্রী অরূপ রায়
শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানি, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায় আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এটা আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি। এরপর যেরমভাবে সাংগঠনিক যে প্রক্রিয়া পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য কমিটি গঠন করা, জেলা সভাপতি সেই জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো গঠিত হওয়া, তার সঙ্গে ফ্রন্টাল সংগঠনের সভাপতি নির্ধারণ করা এবং আমাদের মুখপাত্রদের প্যানেল, সেই প্যানেল আগামীকাল থেকেই আমাদের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যাবেন। আমরা সেইটা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো কারা যাবেন, প্যানেলটাও আমরা পাবলিক করে দেবো। টেকনিক্যাল প্রয়োজন আমি ডিটেলে, কারণ সে যা টেকনিক্যালিটির ব্যাপার আছে সেটা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমরা জানাবো। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করতে হয়েছে তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে এবং সমস্ত আইন মেনে কনস্টিটিউশনাল তৃণমূলের যে কনস্টিটিউশন সমস্ত কিছুর সঙ্গে সাযুজ্য রেখে আজকের এই ডেলিগেট সেশন হয়েছে এবং ডেলিগেট সেশন থেকে এই স্পেশাল সেশন আজকে, এবং সেই স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সরিয়ে দিয়েছেন এবং অরূপ রায় তিনি চেয়ারপারসন হয়েছে, তাহলে কি আপনারা কি আসল তৃণমূল সেই দিকে এগোচ্ছেন? আমরা তৃণমূল কংগ্রেস না, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিষ্ঠাতা, তিনি দলটা তৈরি করেছিলেন, তাকে আপনারা আউট করে দিয়েছেন, আজকে অরূপ রায়কে আপনারা দিয়েছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করেছি। আমরা নির্বাচন কমিশনকে, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, 2-1 তো এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। জাতির জনকের ছবি রয়েছে, মহাত্মা গান্ধী, সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর রয়েছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ রয়েছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। তো স্বাভাবিকভাবে আমাদের যে স্পেশাল সেশন, সেই স্পেশাল সেশন সর্বসম্মতিতে যা সিদ্ধান্ত নিয়েছে
আমরা আপনাদের তা পাবলিকলি জানিয়ে দিলাম। কোনটায়? তৃণমূল কংগ্রেসের তো কোনো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছিল না, সেই জন্যই তো ডেলিগেটরা মিলিত হয়ে আজকে নতুন করে কমিটি গঠন করলেন। তারা দাবি করছিলেন তারা নাকি এটা জাতীয় কর্মসমিতি করেছে, মানে কালীঘাটের তরফ থেকে, এবং সেখানে তারা রাজ্য সভাপতি বা বাকিদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন, সেটাকে আপনারা কি বলবেন? দেখুন, আইন কানুন মেনে তো সব করতে হয়। আর যার নাম ধরুন ঘোষণা হচ্ছে, বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো-কল্ড জাতীয় কর্ম সমিতির বলে যেটাকে বলা হচ্ছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। স্বাভাবিকভাবে এবং নিয়ম, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে। এখন ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে না। এগুলো নির্বাচন কমিশন আছেন, দেশের সর্বোচ্চ আদালত আছেন, নির্বাচন কমিশনের ঠিক, মানে নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে সার্কাস হচ্ছে, ভোজবাজি হচ্ছে, নাকি সইজাল হচ্ছে, নাকি টাকা চুরি হচ্ছে, নাকি টাকা সাইফনিং হচ্ছে। এগুলো নির্ধারণ করার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। এগুলো নির্ধারণ করার কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, তারা নির্ধারণ করবেন।